বিজ্ঞাপন বিরতির পর আবারও স্বাগত। এখন খবর বিস্তারিত। প্রয়াত কেন্দ্রীয় মন্ত্রী গোপীনাথ মুন্ডের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের পর একদিনের জন্য স্থগিত হয়ে গেল ষোড়শ লোকসভার প্রথম দিনের অধিবেশন। প্রয়াত কেন্দ্রীয় মন্ত্রী গোপীনাথ মুন্ডের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের পর একদিনের জন্য স্থগিত হয়ে গেল ষোড়শ লোকসভার প্রথম দিনের অধিবেশন। মুন্ডের প্রতি শ্রদ্ধা জানাতে লোকসভায় 2 মিনিট নীরবতা পালন করা হয়। আজ এই প্রোটেম স্পিকার হিসেবে কমল নাথকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। मैं भारत की प्रभुता और अखंडता अक्षुण्ण रखूंगा तथा जिस पद को मैं ग्रहण करने वाला हूं उसके कर्तव्यों का श्रद्धापूर्वक निर्वहन करूंगा। का जो प्रथम कर्तव्य है कि देश हित में, देश की जनता के हित में कार्रवाई होए और जहां तक कांग्रेस का प्रश्न है हमारा कंस्ट्रक्टिव ऑपोजिशन रहेगा, क्योंकि आज बहुत बड़ी आवश्यकता है कि हमारे देश के नौजवानों की जो आशाएं हैं, उनकी आकांक्षाएं हैं, उनकी पूर्ति हो। तो केवल जिस प्रकार भारतीय जनता पार्टी ने पिछले 5 साल इतनी अड़चन पैदा करी सदन में, हम ये रास्ता अपनाएंगे नहीं। কমলনাথে আজ সভা পরিচালনা করেন। প্রধানমন্ত্রী হিসেবে আজই ষোড়শ লোকসভার অধিবেশনে যোগ দেন নরেন্দ্র মোদী। নবনির্বাচিত সাংসদদের শুভেচ্ছা জানান তিনি। সোনিয়া গান্ধীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী। ষোড়শ লোকসভার অধিবেশনে যোগ দেওয়ার আগে সাংবাদিকদের তিনি বলেন, সরকারের প্রতি দেশের সাধারণ মানুষের যে প্রত্যাশা রয়েছে তা পূরণের জন্য সর্বতোভাবে চেষ্টা করা হবে। देश की जनता ने अभूतपूर्व मतदान करके जनप्रतिनिधियों को आशीर्वाद देकर के 16वें लोकसभा का चुनाव किया है। आज उसका प्रारंभ हो रहा है। मैं देशवासियों को विश्वास दिलाता हूं कि लोकतंत्र के इस मंदिर में भारत के सामान्य मानवी की आशा आकांक्षाओं की पूर्ति के लिए भरपूर प्रयास किया जाएगा। मेरी देशवासियों को बहुत बहुत शुभकामनाएं हैं। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী গোপীনাথ মুন্ডের মৃত্যুতে নবগঠিত লোকসভার প্রথম অধিবেশনের সূচিতে বদল ঘটেছে। আজ 6 দিনের লোকসভার অধিবেশন শুরু হলো, কিন্তু লোকসভার সেক্রেটারি জেনারেল পি শ্রীধরন নতুন লোকসভা গঠনের বিজ্ঞপ্তি পরে শোনানোর উপর মুন্ডের প্রতি শ্রদ্ধা জানিয়ে মুলতবি হয়ে যায় অধিবেশন। উল্লেখ্য, গতকাল এক পথ দুর্ঘটনায় প্রাণ হারান মুন্ডে। তিনি গত লোকসভারও সদস্য ছিলেন। মুন্ডের প্রতি শ্রদ্ধা জানিয়ে অধিবেশন মুলতবি হয়ে যাওয়ায় লোকসভার নতুন সদস্যদের শপথ গ্রহণ আজ হচ্ছে না। এর আগে ঠিক ছিল আজও আগামীকাল নতুন সদস্যরা শপথ বাক্য পাঠ করবেন। সংশোধিত সূচি অনুযায়ী আগামীকাল ও শুক্রবার অর্ধ দিবস পর্যন্ত নতুন সদস্যদের শপথ গ্রহণের কাজ চলবে। সংসদ বিষয়ক মন্ত্রী এম ভেঙ্কাইয়া নাইডু একথা জানিয়েছেন। Parliament, there will be only condolence and information by the Secretary General about the communication received from the Election Commission of India about the election of the members, and then afterwards, after condoling the death, the House will be adjourned for the day. শুক্রবার অধিবেশনের দ্বিতীয়ার্ধে হবে অধ্যক্ষ নির্বাচন। আগামী 9 জুন সংসদের যৌথ অধিবেশনের বক্তৃতা দেবেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। রাষ্ট্রপতির ভাষণের উপর ধন্যবাদসূচক আলোচনা নির্ধারিত সূচি অনুযায়ী 10 ও 11 জুন হবে। এরপর অনির্দিষ্টকালের জন্য মুলতবি হয়ে যাবে সভা। রাজ্যসভার অধিবেশন শুরু হচ্ছে 9 জুন। 11 জুন লোকসভার সঙ্গে রাজ্যসভার অধিবেশনও অনির্দিষ্টকালের জন্য মুলতবি হয়ে যাবে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। সম্পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হল প্রয়াত কেন্দ্রীয় মন্ত্রী গোপীনাথ মুন্ডের শেষকৃত্য অনুষ্ঠান। নিজগ্রাম, মহারাষ্ট্রের লাতুরে সম্পন্ন হয় শেষকৃত্য অনুষ্ঠান। উপস্থিত ছিলেন বিজেপি বরিষ্ঠ নেতৃত্ব সহ হাজারো গণমুগ্ধ জনতা। নিজের নির্বাচনী কেন্দ্র বীরে বিজয় মিছিল করার কথা ছিল গোপীনাথ মুন্ডের, কিন্তু গতকালের দুর্ঘটনায় সেই বিজয় মিছিলকে পরিণত করল শোক মিছিলে। হাজার শোকার্ত মানুষ চোখের জলে বিদায় জানালেন তাদের প্রিয় নেতাকে। আজ নিজের গ্রাম পার্লিতে শেষকৃত্য সম্পন্ন হল কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী গোপীনাথ মুন্ডের। তার মেয়ে জ্যেষ্ঠ কন্যা পিতার মুখাগ্নি করেন। শেষকৃত্য অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির প্রথম সারির নেতৃবৃন্দরা। এছাড়াও ছিলেন অসংখ্য গুণমুগ্ধ জনতা। তাদের অনেকেই কাল রাত থেকেই প্রিয় নেতাকে দেখতে ভিড় জমিয়েছিলেন পার্লিতে। পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় এদিন শেষকৃত্য সম্পন্ন হল।
এদিন সকাল 7:10 মুম্বাইতে বিজেপির সদর দপ্তর থেকে অ্যাম্বুলেন্সে তোলা হয় গোপীনাথ মুন্ডের দেহ। নৌসেনাদের কাঁধে জাতীয় পতাকা মোড়া কফিনে তখন চিরঘুমে গ্রামোন্নয়ন মন্ত্রী, সঙ্গে ছিলেন স্ত্রী ও 2 মেয়ে। সকাল 7:15 গান সেলুটের মাধ্যমে শ্রদ্ধা জ্ঞাপনের পর সববাহী গাড়ি রওনা দেয়, গন্তব্য লাতুর। তখন বীরের পার্লি গ্রামে শেষকৃত্যের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়। লাতুরে পৌঁছে যান বিজেপি নেতৃত্বরা। সকাল 10:15 লাতুর বিমানবন্দরে পৌঁছায় গোপীনাথ মুন্ডের দেহ। বিমান থেকে কফিনবন্দি দেহ বের করেন সেনা জওয়ানরা। রাখা হয় শ্রদ্ধা জ্ঞাপনের জন্য নির্দিষ্ট মঞ্চে। প্রিয় নেতাকে শ্রদ্ধা জানান তার অসংখ্য অনুরাগীরা। মুন্ডের শেষকৃত্যে সকাল থেকে মানুষের ঢল নামে তার নিজ গ্রামে। মারাঠওয়াড়ার পিছড়ে বর্গের এই নেতাকে শেষ শ্রদ্ধা জানাতে কাতারে কাতারে মানুষ আসতে থাকেন ও গোপীনাথ মুন্ডে অমর রহে এই স্লোগান ছিল সকলের মুখেই। মুন্ডের বড় মেয়ে পঙ্কজা মুখাগ্নি করেন, কিন্তু শেষকৃত্য ভালোই ভালোই কেটে যাওয়ার পরই বিক্ষোভ শুরু হয়, অশান্তি ছড়িয়ে পড়ে। গাড়ি দুর্ঘটনায় কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী ও মহারাষ্ট্র বিজেপির নেতা গোপীনাথ মুন্ডের মর্মান্তিক মৃত্যুর পরদিনই একই ঘটনার পুনরাবৃত্তি হতে যাচ্ছিল। এদিন গোরখপুর যাওয়ার বিমান ধরতে বিমানবন্দর যাওয়ার সময় আরএসএস প্রধান মোহন ভাগবতের গাড়িতে ধাক্কা মারে তার ওই সিকিউরিটি এসকর্টের একটি গাড়ি। তবে কোনো আঘাত লাগেনি তার। সংবাদ সংস্থা পিটিআই এর খবর। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। রাজ্যের গরিব অংশের মানুষের চিকিৎসা ক্ষেত্রে এবং গণবন্টন ব্যবস্থায় কিছু নতুন সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। মহাকরণে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে নেওয়া হয় এই সিদ্ধান্ত। সাংবাদিক সম্মেলনে জানালো মুখ্যমন্ত্রী মানিক সরকার। আজ রাজ্য মন্ত্রিসভার বৈঠক বসে মহাকরণে। আর প্রতিবারের মতো আজও রাজ্য মন্ত্রিসভায় নেওয়া হয় কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। এগুলির মধ্যে রয়েছে স্বাস্থ্য পরিষেবায় রাজ্যের গরিব অংশের মানুষের জন্য সরকারি সহায়তার সিদ্ধান্ত। রাজ্যের যে সকল গরিব অংশের মানুষ রয়েছে যাদের বাৎসরিক আয় 1,50,000 টাকার কম, তাদের চিকিৎসা ক্ষেত্রে রাজ্য সরকার সর্বাধিক 1,25,000 টাকার সাহায্যের সিদ্ধান্ত নিয়েছে। যদি কোনো রোগী বহিরাজ্যে চিকিৎসার জন্য যায় তাহলে তার পরিবহন বাবদ দেয়া হবে 10,000 টাকা এবং চিকিৎসা বাবদ দেয়া হবে 1,25,000 টাকা। এছাড়াও গণবন্টন ব্যবস্থার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে রাজ্য মন্ত্রিসভা। রাজ্যের প্রত্যেক রেশন কার্ডধারীকে এখন থেকে কার্ড পিছু প্রতি মাসে 1 লিটার করে সরিষার তেল এবং 2 কেজি করে মুসুরির ডাল দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য মন্ত্রিসভা। আজ এক সাংবাদিক সম্মেলনে একথা জানান মুখ্যমন্ত্রী মানিক সরকার। মন্ত্রিসভার বৈঠক ছিল, তাতে জনস্বার্থবাহী কয়েকটি সিদ্ধান্ত আমরা গ্রহণ করেছি। ত্রিপুরা হেলথ অ্যাসিউরেন্স স্কিম ফর দি পুয়ার, গরিবাংশের মানুষ যারা এখন এই আধুনিক আমাদের যে সমাজ জীবন, তাতে নানা ধরনের জটিল রোগের প্রকোপ হচ্ছে এবং এগুলোর চিকিৎসা খুব ব্যয়সাধ্য। যে সমস্ত পরিবারের বাৎসরিক আয় 1,50,000 টাকার বেশি না, সেই সমস্ত পরিবারের যদি কেউ অসুস্থ হন তাহলে সেই পরিবারগুলোকে আমরা সাহায্য করব। সাহায্যের পরিমাণ হবে এটা সর্বাধিক 1,25,000 টাকা এবং বাইরে যদি যান তাহলে 1,25,000 টাকার মধ্যে 10,000 টাকা আলাদা করে তাকে দেওয়া হবে ভাড়ার জন্যে, আর 1,15,000 টাকা থাকবে চিকিৎসার ব্যয় নির্বাহের জন্যে। দুটো মেজর আইটেম আমরা রেশনের দোকানের মাধ্যমে আমাদের রাজ্যের মানুষদের মধ্যে আমরা বন্টন করতে চাইছি। তাতে সরিষার তেল 1 লিটার করে প্রতি মাসে আর মুসুর ডাল 2 কেজি করে প্রতি মাসে। এবং এটা আপনার আমাদের রাজ্যে কার্ড হোল্ডার আছে আপনার 9,65,000, অর্থাৎ এপিএল বিপিএল মিলিয়ে আমরা সমস্ত কার্ড হোল্ডারদেরকে এই সুযোগটা এক্সটেন্ড করব, সবাই পাবেন এটা। এবং এতে করে আমরা দেখছি যে আমাদের প্রায় 40,53 লক্ষ টাকার মতো বছরে লাগতে পারে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। বাংলাদেশের সাতছড়িতে অভিযান চালিয়ে সেই দেশের নিরাপত্তা বাহিনী র্যাব উদ্ধার করল বিপুল পরিমাণে অস্ত্রশস্ত্র। উদ্ধারকৃত অস্ত্রগুলি রাজ্যের সন্ত্রাসবাদীদের বলে ধারণা করা হচ্ছে। বাংলাদেশ সাতছড়িতে অভিযান চালিয়ে সেই দেশের নিরাপত্তা বাহিনী র্যাব উদ্ধার করল রকেট লঞ্চার, মর্টার সহ বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র।
রাজ্যে নিষিদ্ধ জঙ্গি সংগঠন এটিটিএফ এর বেস ক্যাম্পে এই অভিযান করা হয়। তবে সরকারি সূত্রের খবর, গতকাল ভোর রাত 3টে নাগাদ অভিযানটি করে র্যাব। সাতছড়ি ক্যাম্পে মাটি খুঁড়ে পাওয়া যায় 3টি AK-47। বাংলাদেশের রাজ্যে 2 জঙ্গি সংগঠন NLFT এবং ATTF এর শিবিরগুলোতে সম্প্রতি কয়েকবারই অভিযান করেছে বাংলাদেশের র্যাব এবং BSF। এর ফলে জঙ্গিরা শিবির ছেড়ে অন্যত্র গোপন আস্তানায় ঘা ঢাকা দিয়েছে। BM গোষ্ঠীর প্রধান বিশ্বমোহন দেববর্মা অবশ্য আগে কয়েকজন বিশ্বস্ত জঙ্গি সদস্যদের সঙ্গে নিয়ে মায়ানমার চলে গেছে। এখনো সেখানে গোপন আস্তানায় লুকিয়ে আছে। বাংলাদেশে যে জঙ্গি সদস্যরা আছে তাদের অবস্থা ভালো নয় বলে জানিয়েছে আত্মসমর্পণকারী কট্টর জঙ্গিরা। আশঙ্কা করা হচ্ছে এখানে যে পরিমাণ আছে এর দ্বিগুণেরও বেশি আগ্নেয়াস্ত্র, এক্সপ্লোসিভ, বিস্ফোরক, গ্রেনেড, রকেট লঞ্চার, বিভিন্ন চার্জ এবং বিভিন্ন অবৈধ বিস্ফোরক এখানে থাকতে পারে। বাকি বাংকারগুলো পর্যায়ক্রমে সবগুলোই চেক করা হবে। এক্সপ্লোসিভ ডিটেক্টর দিয়ে আমরা কিভাবে এটা শনাক্ত করছি, কিভাবে চিহ্নিত করার চেষ্টা করছি কোথায় আছে, সেটা সময় সাপেক্ষ। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। জাতিগত সংঘর্ষের কারণে আবারও সীমান্ত ডিঙিয়ে বাংলাদেশি চাকমা ও ত্রিপুরা সম্প্রদায়ের মানুষ নিরাপদ আশ্রয় খুঁজে ত্রিপুরা রাজ্যে আশ্রয় নিয়েছে। এই ঘটনা রাজ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে। জাতিগত সংঘর্ষকে কেন্দ্র করে ফের সীমান্ত ডিঙিয়ে বাংলাদেশি চাকমা ও ত্রিপুরা সম্প্রদায়ের মানুষ নিরাপদ আশ্রয় খুঁজে ত্রিপুরা রাজ্যে আশ্রয় নিয়েছে। তারা অমরপুর ও গন্ডাছড়া মহকুমার কাঁটাতারের বেড়াহীন সীমান্ত দিয়ে ত্রিপুরা রাজ্যে প্রবেশ করেছে বলে খবর। গত 2 দিনে তারা প্রায় 200 পরিবারের বেশি ত্রিপুরা রাজ্যে এসেছে। এরা সকলেই বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি জেলার নারায়ণছড়ি এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে। জাতিগত দাঙ্গার কারণে উপজাতি এলাকার বাড়িঘর, হাট বাজার পুড়িয়ে দেওয়া হয়েছে। এমনকি এই এলাকার প্রচুর পরিমাণ গুলিবর্ষণ করা হয় বলে তারা পালিয়ে আসতে বাধ্য হয়। তারা প্রথমে সোমবার রাতের আধারে সীমান্ত ডিঙিয়ে ত্রিপুরা রাজ্যে প্রবেশ করে তারা মিশে যায় ত্রিপুরার সাধারণ উপজাতি অংশের মানুষের সঙ্গে। তাই প্রশাসনও প্রথমে টের পায়নি। প্রশাসন তা টের পায় গতকাল। তারপরে প্রশাসন পদক্ষেপ গ্রহণ করে। রাজ্যের কিছু গুমতি ও দক্ষিণ জেলার বেশ কিছু পাহাড়ি সীমান্তে এখনও কাঁটাতারের বেড়া না হওয়ায় বাংলাদেশ নাগরিক রাজ্যে প্রবেশ করতে পেরেছে। সীমান্ত ডিঙিয়ে আরও বাংলাদেশি নাগরিক যাতে রাজ্যে প্রবেশ করতে না পারে তার জন্য প্রশাসন সতর্ক হয়েছে। সীমান্তের নিরাপত্তার দায়িত্বে থাকা BSF বাহিনীকে সতর্ক করে দেওয়া হয়েছে। সীমান্তে BSF বাহিনীর পাশাপাশি ত্রিপুরা স্টেট রাইফেলস তথা TSR বাহিনীকেও মোতায়েন করা হয়েছে। এ প্রসঙ্গে উল্লেখ্য যে গত বছরও বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের মাটিরাঙ্গা জেলায় জাতিগত সংঘর্ষের কারণে প্রচুর সংখ্যক সেই দেশের উপজাতি অংশের মানুষ ত্রিপুরার আশ্রয় নেওয়ার চেষ্টা করে, কিন্তু কাঁটাতারের বেড়া থাকায় তারা রাজ্যে প্রবেশ করতে পারেনি। পরে সেই দেশের সরকারের তৎপরতায় তারা দেশে ফিরে যায়। কিন্তু এবার বাংলাদেশি মানুষ রাজ্যের পাহাড়ি গ্রামে ঢুকে গিয়েছে। তাই এই সমস্ত এলাকায় বিরাজ করছে চাপা উত্তেজনা। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আবারও বড়সড় সাফল্য পেল সোনামুড়া মহকুমা প্রশাসন। গতকাল বাংলাদেশ থেকে আসা লরি বোঝাই ইলিশ মাছ আটক করল মহকুমা প্রশাসন, যার বাজার মূল্য 10 লক্ষ টাকা বলে ধারণা করা হচ্ছে। আবারও বড়সড় সাফল্য পেল সোনামুড়া মহকুমা প্রশাসন। বাংলাদেশ থেকে সোনামুড়া হয়ে আগরতলা যাওয়ার পথে পূর্ব দুর্লনারায়ণ থেকে গাড়িসহ 10 লক্ষ টাকার ইলিশ মাছ আটক করলেন সোনামুড়া মহকুমা শাসক শুভাশিস দাস। গতকাল বেলা 10টা নাগাদ সোনামুড়া মহকুমা শাসক শুভাশিস দাসের কাছে খবর আসে বাংলাদেশ থেকে আগরতলার উদ্দেশ্যে প্রচুর পরিমাণে ইলিশ মাছ উঠে এসেছে। শুরু হয় চারিদিকে তল্লাশি অভিযান। গোপন সংবাদের ভিত্তিতে কয়েকটি জায়গায় BSF নিয়ে মহকুমা শাসক হানা দিলেও ব্যর্থ হয়ে ফিরে আসেন। পরে বেলা 12টা নাগাদ খবর আসে সোনামুড়া বরদোয়াল হয়ে TR01P1885 নম্বরের একটি মিনি লরিতে প্রচুর পরিমাণে বাংলাদেশি ইলিশ আগরতলায় যাচ্ছে। লরিটি আগরতলার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার খবর পেয়ে গাড়িটিকে পূর্ব দুর্লভনারায়ণ এলাকায় গিয়ে ইলিশ বুঝাই লরিটিকে আটক করেন। যে ইলিশগুলি আটক করা হয় তার আনুমানিক বাজার মূল্য 10 লক্ষ টাকা হবে বলে ধারণা করা হচ্ছে। ওই দিনের অভিযানের নেতৃত্বে ছিলেন মহকুমা শাসক শুভাশিস দাস, BSF এর অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট আশুরঞ্জন রায়। পরে লরিটিকে ধনপুর বিউপিতে নিয়ে আসা হয়। এই দিনের অভিযান সম্পর্কে মহকুমা শাসক শুভাশিস দাস জানান, খবর পাই গোপন সূত্রে যে একটা কনসাইনমেন্ট যেটা হয়তো সীমান্ত অতিক্রম করে অবৈধভাবে এসছে, সেই কনসাইনমেন্টের মধ্যে কিছু মাছ আছে এবং পাশাপাশি কিছু আপত্তিকর নেশা জাতীয় জিনিসও আছে। সেই খবরের ভিত্তিতে আমরা আমি এবং যেটা আমাদের BSF ধনপুর বিউপি আছে তার যিনি কয় কমান্ডেন্ট মিস্টার আশুরঞ্জন রায়, আমরা দুজন বরদোয়াল যে এলাকা আছে সেই এলাকাতে সার্চ করি বেলা 10:30 নাগাদ, এবং পূর্ব দুর্লভনারায়ণপুর যে জায়গাটা আছে সেখানে যাওয়ার পরে
একটা গাড়িকে আমরা ইন্টারসেপ্ট করি, সেই গাড়িটার নাম্বার হচ্ছে TR01P 1885। সেই গাড়িকে ইন্টারসেপ্ট করা মাত্রই সেই গাড়িতে যিনি চালাচ্ছিলেন চালক এবং তার সঙ্গে সহকারী যিনি বসেছিলেন তারা দুজনেই গাড়ি ছেড়ে সঙ্গে সঙ্গে পালিয়ে যায়। তো গাড়িটাকে আমরা বাজেয়াপ্ত করি এবং সেই গাড়িকে ধনপুর বিউপিতে নিয়ে আসা হয়। সেই গাড়ি সার্চ করে যেটা পাওয়া যায় যে সেখানে প্রচুর পরিমাণ মাছ, যেটা অবৈধভাবে হয়তো এখানে চালান করা হচ্ছিল, সেই মাছ পাওয়া যায়, ইলিশ মাছ, যার আনুমানিক বাজার মূল্য আছে 10,80,000 টাকা। সেই গাড়িটাকেও সিজ করা হয়। এই গাড়িটার বাজার মূল্য আছে 5,20,000 টাকা। এই দুটো জিনিসকেই বিএসএফ ধনপুর বিউপির তরফ থেকে পরবর্তী সময়ে লোকাল কাস্টমস অথরিটির কাছে এটাকে হ্যান্ডওভার করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। গতকাল মহাকরণে চুক্তিবদ্ধ শিক্ষক ও অশিক্ষক কর্মচারীদেরকে নিয়মিতকরণের দাবিতে এক অভিযান করলেও শিক্ষক কর্মচারীরা তাদের দাবি না মানলে তারা বৃহত্তর আন্দোলন করবে বলে জানান। চুক্তিবদ্ধ শিক্ষক ও অশিক্ষক কর্মচারীদেরকে নিয়মিতকরণের দাবিতে গতকাল মহাকরণ অভিযান করল রাজ্যের শিক্ষক ও অশিক্ষক কর্মচারীরা। আস্তাবল ময়দান থেকে তারা মিছিল করে কুঞ্জবন এলাকার গান্ধীমূর্তির পাদদেশে যেতে পুলিশ তাদের পথ আটকে দেয়। পরে তারা গান্ধীমূর্তির পাদদেশে এক পথসভার আয়োজন করে। এই সভায় বক্তারা রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র বিষাদাকার করেন। সেই সঙ্গে তারা এই দিন 1 মাসের সময় সীমাও বেঁধে দেয়। তারা জানিয়ে দেয় যদি 1 মাসের মধ্যে রাজ্য সরকার তাদের দাবি না মেনে নেয় তবে তারা বৃহত্তর আন্দোলনে যাবে বলেও জানিয়ে দেয়। 10 বছর অতিক্রান্ত হয়ে গেছে রাজ্যে চুক্তিবদ্ধ শিক্ষক অশিক্ষক কর্মচারীরা এ রাজ্যের শিক্ষা ব্যবস্থাটাকে ধরে রেখেছেন। এ রাজ্যের শিক্ষা ব্যবস্থাটাকে সমস্ত রাজ্যের কচি কাঁচাদের ভবিষ্যৎকে সুনিশ্চিত পথে নিয়ে যাওয়ার যে গুরু দায়িত্ব, সেই দায়িত্বটা রাজ্যের চুক্তিবদ্ধ শিক্ষক শিক্ষিকারা গ্রহণ করেছিলেন। কিন্তু আশ্চর্যের বিষয়, এহেন দুর্বিষহ পরিস্থিতিকে যারা মোকাবিলা করেছেন তাদেরকে বঞ্চনা, শোষণ, প্রতারণার শিকার হতে হচ্ছে দীর্ঘদিন যাবৎ। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। সারা রাজ্যের সাথে কাঠালিয়া ও অটোরিকশা ইউনিয়নের 22তম প্রতিষ্ঠা দিবস পালন করা হয় যথাযোগ্য মর্যাদায়। প্রথমে শহীদ বেদিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য প্রদান করে সংগঠনের নেতৃত্বরা। আজ সারা রাজ্যে অটোরিকশা ইউনিয়নের 22তম প্রতিষ্ঠা দিবস। তার এই কর্মসূচির অঙ্গ হিসেবে কাঠালিয়া শতাধিক অটো চালক যথাযোগ্য মর্যাদায় দিনটি উদযাপন করে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে। সকাল 8টায় সংগঠনের পতাকা উত্তোলন ও শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পার্ঘ্য অর্পণ, শহীদ বেদিতে মাল্যদান করেন সংগঠনের নেতৃত্বরা। পরে কাঠালিয়া মোটর স্ট্যান্ড কমিউনিটি হলে অনুষ্ঠিত হয় এক হলসভা ও বস্ত্র বিতরণ অনুষ্ঠান। হলসভাতে প্রধান বক্তা ছিলেন সংগঠনের সোনামুড়া বিভাগীয় সম্পাদক গুলাম মুস্তফা। সংগঠনের বিভাগীয় সম্পাদক হলসভায় দীর্ঘ বক্তব্য রাখতে গিয়ে বলেন, পরিবহন দপ্তরের নির্দেশিকা অমান্য করে একাংশ অটো চালক রাজ্যের কিছু স্থানে অতিরিক্ত ভাড়ার দাবিতে যে নৈরাজ্য এবং উচ্ছৃঙ্খলতা সৃষ্টি করেছে তার ব্যতিক্রম ছিল কাঠালিয়া তথা সোনামুড়া বিভাগ। তিনি 22তম প্রতিষ্ঠা দিবসের তাৎপর্য তুলে ধরে বলেন, জনদুর্ভোগ তৈরি করে তথাকথিত শ্রমিক আন্দোলনের নামে শ্রমিকদের মূল সমস্যা দূর করা যায় না। তিনি বলেন, প্রশাসনের কাছে সঠিক দৃষ্টিভঙ্গি নিয়ে আলোচনা এবং তার পরিপ্রেক্ষিতে আদর্শগত জায়গা থেকে আন্দোলনের রূপরেখা তৈরি করেই সমস্যার সমাধানের পথ খুঁজে নিতে হবে অটো চালকদের। তার জন্য ইউনিয়ন পাশে থাকবে রাজ্যের বন্ধু সরকার। তৎকালীন সময় সিআইটিউ নেতৃত্ব এবং মোটর শ্রমিক ইউনিয়ন ত্রিপুরা রাজ্য কমিটির সহযোগিতা আজকের এই দিনে 1993 4 জুন আমাদের এই সংগঠনটা সেখানে তৈরি হয়। যে সংগঠনের প্রথম অধিবেশনে প্রয়াত নেতা তৎকালীন বামপন্থী সরকারের মাননীয় পরিবহন মন্ত্রী কমরেড সমর চৌধুরী আমাদের এই অনুষ্ঠানের মধ্যে, এই কনফারেন্সের মধ্যে ছিলেন। ওনার মূল্যবান আলোচনার মধ্যে দিয়ে সিআইটিউর তার যে নতুন সংগঠনকে তৈরি করার পক্ষে যে গাইডলাইন তখন শুরু হয়েছিল, যে মূল আমাদের গঠনতান্ত্রিক যে কতগুলো নিয়ম সেখানে তৈরি হয়েছিল, সেই কনফারেন্সের মধ্য দিয়ে আমাদের সংগঠনের নাম, আমাদের সংগঠনের কর্মসূচি, আমরা কি ধরনের কাজ সেই সংগঠন থেকে করব এবং সিআইটিউর মধ্যে একটা লড়াকু সংগঠন হিসেবে নিজেদেরকে। সবাই ইউনিয়নের পক্ষ থেকে 22তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে 11 জন শ্রমিকের হাতে তুলে দেওয়া হয় পরিধেয় বস্ত্র।
সারা রাজ্যের সাথে ত্রিপুরা অটোরিকশা ওয়ার্কার্স ইউনিয়নের তেলিয়ামুড়া বিভাগে অনুষ্ঠিত হয় সংগঠনের 22তম প্রতিষ্ঠা দিবস। আজ সকাল 8 ঘটিকায় সিআইটিইউ এবং সংগঠনের পতাকা উত্তোলন করেন সংগঠনের বিভাগীয় কমিটির সদস্য দীনবন্ধু নম দাস এবং বিপ্লব গোপ। এরপর সকাল 9 ঘটিকায় সংগঠনের পক্ষ থেকে সংগঠনের কর্মীদের সাথে নিয়ে তেলিয়ামুড়া গ্রামীণ হাসপাতালে দুস্থ রোগীদের মধ্যে মিষ্টি ও ফল বিতরণ করেন। হাসপাতালের পক্ষ থেকেও ডাক্তারদের মধ্যে ডক্টর প্রীতম দেববর্মা এবং ডক্টর মালবিকা দাস ও ডক্টর প্রিয়াঙ্কা চৌধুরী তাদের মিষ্টি ও ফল বিতরণে সাহায্য করেন। সংগঠনের পক্ষ থেকে জানা যায় প্রত্যেক বছরই তারা এই কর্মসূচি হাতে নেয় এবং আগামী দিনেও চলবে তাদের এই প্রয়াস। সিআইটিইউ তেলিয়ামুড়া বিভাগের নেতৃত্ব আমাদের সংবাদ প্রতিনিধিকে জানায়, আজকে ত্রিপুরা অটোরিকশা ওয়ার্কার্স ইউনিয়ন 22তম প্রতিষ্ঠা দিবস। এই উপলক্ষে তেলিয়ামুড়া গ্রামীণ হাসপাতালে আমাদের সংগঠনের তরফ থেকে আমরা প্রত্যেক বছরই রোগীদের মধ্যে সামান্য কিছু ফল এবং মিষ্টি বিতরণ আমরা করি এবং বিভিন্ন কর্মসূচি আমরা হাতে নিয়েছি। এর মধ্যে পতাকা উত্তোলন এবং সংগঠনের পতাকা উত্তোলন, সিআইটির পতাকা উত্তোলন এবং আগামী দিনেও আমরা ওই যে কর্মসূচিটা জারি থাকবো। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। 12 ভরি স্বর্ণালঙ্কার সহ এক দাগি চোরকে আটক করল পুলিশ। ঘটনা কৈলাসহর চিনিবাগান এলাকায়। পেচারথল ও কৈলাসহর থানার যৌথ অভিযানে আটক করা হয় চোর সুমন বণিককে। পেচারথল ও কৈলাসহর থানার যৌথ অভিযানে এক কট্টর চোরকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা হয় প্রায় 4 লক্ষ টাকার স্বর্ণালঙ্কার। সাম্প্রতিককালে ঊনকোটি জেলার পুলিশের এটি বড় সাফল্য। পেচারথলে বাতুটিলার বাসিন্দা জ্ঞানপ্রদীপ চাকমা অবসরপ্রাপ্ত শিক্ষক। গত 30 মে মধ্যরাতে তার বাড়ি থেকে প্রায় 12 ভরি স্বর্ণালঙ্কার ও প্রায় 8,000 টাকা চুরি হয়ে যায়। তিনি যথারীতি পেচারথল থানায় এফআইআর করেন। পুলিশ তদন্ত করে জানতে পারে দাগিচোর সুমন বণিক চিনিবাগান এলাকাতে অবস্থান করছে। আজ সকালে কৈলাসহর থানার সহায়তায় স্বর্ণালঙ্কার সহ সুমন বণিককে আটক করা হয়। ধৃত সুমন বণিককে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। তারপরে তুমি কেমনে ফিক্স হয়ে এখানে চুরি করেছে না কই রইছ সুযোগ করে আবার কেমন করছো তুমি তো ফতিকে দিয়ে আইছিলা অত দিয়ে আইছিল না ইয়ে দিয়ে আইছিল কমান্ডার ম্যাজিক দিয়ে আইছিল এই ম্যাজিকে এদিক দিয়ে আইছে না ওই ফতিকের যে রুটটা। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আবারও অভিযান চালিয়ে প্রচুর পরিমাণে নেশা সামগ্রী উদ্ধার করলো সোনামুড়ার মহকুমা প্রশাসন ও বিএসএফ যৌথ বাহিনী। অভিযান চালানো হয় সোনামুড়া সিনেমা হল সংলগ্ন একটি দোকান সহ কয়েকটি বাড়িতে। অভিযানের নেতৃত্ব দেন মহকুমা শাসক সুভাষিস দাস। আবারও অভিযান চালিয়ে কয়েক লক্ষাধিক টাকার নেশা সামগ্রী উদ্ধার করল সোনামুড়া মহকুমা প্রশাসন ও বিএসএফ 29 নং বাহিনী। ঘটনা আজ সন্ধ্যায়। জানা যায়, গোপন খবরের ভিত্তিতে সোনামুড়া মহকুমা শাসক সুভাষিস দাস, এসডিপিও অশোক কুমার সিনহা, বিএসএফ 29 নং বাহিনীর কুলবাড়ি বিওপির সহকারী কমান্ড্যান্ট পিসি সরোজের নেতৃত্বে এক বিশাল বিএসএফ ও পুলিশ বাহিনী হানা দেয় সোনামুড়া সিনেমা হল সংলগ্ন একটি দোকানে ও একটি বাড়িতে। অভিযান চালিয়ে উদ্ধার করে প্রচুর নেশার কফ সিরাপ, ট্যাবলেট সহ অন্যান্য নেশা সামগ্রী। উদ্ধারকৃত নেশা সামগ্রীর বাজার মূল্য কয়েক লক্ষাধিক টাকা বলে জানান মহকুমা শাসক সুভাষিস দাস। কিছু সময় ধরে আমাদের কাছে একটা খবর ছিল যে সোনামুড়া বাজারের মধ্যে মিহির আলম নামে এক ভদ্রলোক, তিনি অবৈধভাবে অত্যন্ত আপত্তিজনক নেশা জাতীয় জিনিসের ব্যবসা চালাচ্ছেন এবং তার যে দোকান, যেটা রশিদ মিয়ার বিল্ডিংয়ে তার দোকানটা সিনেমা হলের কাছাকাছি, সেই দোকানের মধ্যে উঠতি বয়সের ছেলে মেয়ে, এমনকি স্কুল পড়ুয়া ছেলে মেয়ে যাদের বয়স খুব বেশি নয়, তারা নেশা করার জন্য ইঞ্জেকশন নিচ্ছেন তার দোকানে। এটা মারাত্মক ব্যাপার এবং সেই খবরের ভিত্তিতে আজকে লোকাল বিএসএফ এবং পুলিশকে সঙ্গে নিয়ে আমি একটা অভিযান চালাই। সেই অভিযানে তার যে দোকান মিহির আলমের, সেই দোকান থেকেও প্রচুর পরিমাণে ইঞ্জেকশনের সিরিঞ্জ, ইঞ্জেকশনের অ্যাম্পুল, ক্যাপসুল, ট্যাবলেট এগুলোকে উদ্ধার করা হয়। পাশাপাশি খবর ছিল যে তার বাড়িতেও এই ধরনের জিনিসকে সে মজুত করে রেখেছে। সেই হিসাবে দোকান থেকে প্রায় 100 মিটারের মধ্যে তার বাড়ি, সেই বাড়িতেও তল্লাশি চালানো হয় এবং তল্লাশিতে সেই বাড়ি থেকেও প্রচুর পরিমাণে এই ধরনের জিনিস পাওয়া যায়। এবং এটা শুধুমাত্র যে আমাদের রাজ্যকে কেন্দ্র করে এটা তো এরকম নয়,
এটার আন্তর্জাতিক সীমানা অতিক্রম করেও এই বাণিজ্যের হাত রয়েছে। কাজে সেদিক থেকে তারা হয়তো আমাদের ভালো কথা শুনবেন না, তো আমরা তারপরেও এটা মানে অনুরোধ জানাবো যে এই ব্যবসার সঙ্গে যারা জড়িত তাদের অধিকাংশই হচ্ছে সোনামুড়ার স্থানীয় লোক, এবং এটা সোনামুড়ার মানে অধিবাসী হিসাবে এই কথাটা তারা দ্বিতীয়বার হয়তো তাদের চিন্তা করার অবকাশ এখন তৈরি হয়েছে যে এটা করে হয়তো সাময়িকভাবে তারা কিছু পয়সার মুখ দেখছেন, কিন্তু তাদের যারা ছেলে মেয়ে যারা তাদেরকে দেখে বড় হচ্ছে তাদের জন্য তারা কি ভবিষ্যৎ তৈরি করছেন, এবং যেভাবে তারা একটা অ্যান্টি সোশ্যাল ক্রিমিনাল সোসাইটি গড়ে তোলবার চেষ্টা করছেন, একটা প্রায় বলা যায় মাফিয়া রাজ এখানে কায়েম করার চেষ্টা করছেন, সেই ধরনের পরিবেশের মধ্যে কোনো সুস্থ সাংস্কৃতিক মননসম্পন্ন কোনো মানুষ সুস্থভাবে বেড়ে উঠতে পারবেন না। এই পরিবেশ এবং এই ধরনের